যে বিষয়টা প্রথমেই আসবো সেটা হলো যে সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে জগদীপ ধনকরের বিষয়ে মিমিক্রি করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাকে রেকর্ড করা রাহুল গান্ধীর, এই বিষয়টা যে সংসদীয় গণতন্ত্রকে একটা অপমান করা হচ্ছে সেটা নিয়ে সকলেই সরব হয়েছেন। আপনার এই বিষয়ে কি বক্তব্য? দেখুন, আমি ক্ষমা চাইছি, আমি দুঃখ প্রকাশ করছি। জগদীপ ধনকরজির কোনো রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়ে যেতে পারত, কিন্তু জগদীপ ধনকরজিকে যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে, তার শারীরিক অঙ্গভঙ্গি নিয়ে যেভাবে ব্যঙ্গ করা হয়েছে, এটা কখনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত না। তার মানে এই নয় যে আমি মাননীয় সাংসদ যিনি করেছেন তাকে অসভ্য বলছি, কিন্তু এটা তো সভ্যতার নিদর্শন নয়। এবং ওনার একাধিক গুণগ্রাহী রয়েছে, উনি ভালো উকিলবাবু, তারা তার সম্পর্কে কি ধারণা পোষণ করছেন, এবং এটা ওনার কন্টিনিউয়াস একটা ধারাবাহিক ব্যাপার। কদিন আগে একটা ভিডিও এলো, বলছেন খিচ মেরি ফটো, খিচ মেরি ফটো। এটা বলবার একটা অ্যাপ্রোচ থাকা চাইতো। উনি তো ভালো উকিলবাবু, ওনার কি লাগে, এসব লাগে রাজনীতিতে আসতে? উনি তৃণমূল কংগ্রেস হয়তো বঞ্চিত, ওনার হয়তো জায়গা নেই, এরকম তো কোনো ব্যাপার নেই। এসব করলে ওনাকে শ্রীরামপুরে আবার টিকিট দেবে, কিন্তু এইসব করতে গিয়ে উনি যেটা করছেন, ওনার ব্র্যান্ড ইমেজ এবং বাংলার পলিটিক্যাল ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত করছেন। আমরা ক্ষমা চাইছি ধনকরজির কাছে, আপনি প্লিজ ক্ষমা করে দেবেন। বাংলার মানুষ হিসেবে আমরা লজ্জিত, আমরা সবার হয়ে, ইভেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ক্ষমা চাইছি। ভুল করে ফেলেছেন, প্লিজ কিছু মনে করবেন না, ক্ষমা করে দিন। ধনকরজির এই বিষয়, আর তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে, এখন দোষ একটা হয়েছে, এবার দুজনের মধ্যে লড়াই চলছে কে বেশি দোষী। কল্যাণবাবু মিমিক্রি করেছেন যতটা না দোষী, তার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ও করেছে মিমিক্রি। রাহুল কেন তুলে ওটা দেখাবে? তো বলে রাহুল আরো বেশি দোষী, করলো তার দোষ নেই, সে দেখিয়েছে বলে দোষ। এটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ, এ কোনো যুক্তি আছে? তো আপনি কল্যাণবাবুকে ব্যবস্থা নিন কল্যাণবাবুর বিরুদ্ধে। এর আগে রাষ্ট্রপতিকে কি যাতা বললো, অখিলগিরি, ব্যবস্থা হয়েছে? কারোর এগেনস্টে এটা কোনো ব্যবস্থা নেয় না। এটাই রীতি নীতি কালচার রাজনৈতিক সংস্কৃতি বানিয়েছে। দাদা ব্যবস্থা নেওয়ার প্রশ্ন তো পড়ে, প্রধানমন্ত্রীকে বলছে কোমরে দড়ি পরাবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে হদল কুতকুত। এ কোন রাজনৈতিক সংস্কৃতি আমি জানতে চাই। আর অভিযোগ কি? দিদি ও দিদি বলেছে বলে অভিযোগ, তৃণমূল চিৎকার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলেননি দিদি ও দিদি বলেছে বলে ওনার রাগ হয়েছে। এখন ওনাকে যে যেরকম নামে ডাকে, আমি অন্য নামে ডাকি। কোনো অসম্মানজনক বিষয় করলে বলুন যে হ্যাঁ অসম্মানজনক করেছেন। আর প্রধানমন্ত্রী যে রাজনৈতিক স্ট্রাকচার বিলং করেন, সেই বিলং করা জায়গা থেকে তিনি নিশ্চয়ই এমন কিছু বলেনি যার জন্য এত চিৎকার চেঁচামেচি করতে হবে। সংস্কৃতিটাই নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই বিষয়টাকে তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম দোষ বা অপরাধ বলে গণ্যই করছে। হ্যাঁ, একদম গণ্য করেছে। কি বলছেন আপনি? গণ্য করেছে বলে তো ওনাকে নিয়ে যায়নি প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ে, নাহলে তো নিয়ে যেত। উনি বলেছেন যে আমি কাউকে আঘাত দিই না, এটা উনি বলেছেন, উনি বুঝতে পেরেছেন এটা ভুল হয়েছে, কিন্তু এটা প্রকাশ্যে বলা উচিত, স্কিপ করে যাওয়া উচিত না, সরাসরি বলা উচিত যে আপনি ঠিক করেননি। এটা কী ধরনের আচরণ? বাংলার রাজনীতিকদের কাছে একটা ভালো দৃষ্টান্ত। আমাদের মতো যারা জুনিয়র পলিটিশিয়ান, আমরা ভালো জিনিস শিখছি। আমার মনে হয় যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্বার্থে কোনো আন্দোলন করা আর অন্যরা কেউ যদি নিজেদেরকে মমতা ব্যানার্জি ভেবে ফেলে সেই একই জিনিস করতে যান, যা হওয়ার তাই হলো। এই তো টাকা চাই বলে আপনারা দেখা করতে গেলেন, প্রধানমন্ত্রী নিজে সময় দিয়ে দেখা করলেন। তাহলে আপনাদের ওই লাস্ট কদিন আগে গিয়ে ওই সমস্ত নাটক মারামারি ভাঙচুর করার কি দরকার ছিল? টাকা নিয়েছেন, চাইতে গেছেন, হিসেবও দিয়ে দিন। জনগণের টাকা, থোড়ি আমাদের বাবার টাকা না, থোড়ি বিজেপির পৈতৃক সম্পত্তি না, সরকারের পৈতৃক সম্পত্তি। জগদীপ ধনকরজি এই বিষয়টাকে নিয়ে তো বলেছেন যে অত্যন্ত অধঃপতনের ব্যাপার এটা। না, এরা জাট সম্প্রদায়ের লোক, তিনি এরা সম্মানীয় ব্যক্তি, তার সম্প্রদায় তিনি পূজিত হন, তিনি দেশের ভাইস প্রেসিডেন্ট, সংসদীয় পোস্ট, একটা সাংবিধানিক পোস্ট, তাকে যা খুশি তাই বলা যায় ওই অঙ্গভঙ্গি করে। বললাম তার এক বন্ধু বাইরে থাকেন, সিনিয়র অ্যাডভোকেট, নাম বলবো না, তিনি বলছেন মাথা খারাপ হয়ে গেছে, ধীরে ধীরে এটা জোকারের মতো ব্যাপার করছে। ঠিক না, এটা কল্যাণদার পক্ষে কি এটা শোভনীয়? কি আচরণ? এর আগেও আমি একটা দেখলাম খিচমেরি ফটো। তার আগে বুদ্ধবাবুকে সিঙ্গুরের আন্দোলনের সময় আমাদের দল নয়, সিপিএম এর মুখ্যমন্ত্রী, তাকে রাজনৈতিক আক্রমণ করুন যে ভাষায় করলেন, তারপরে শুভেন্দুকে উল্টো পাল্টা কথা বললেন। ঠিক না, এটা একটা ওনার সম্পর্কে খারাপ ধারণা হচ্ছে।
রাষ্ট্রপতি প্রথমে অখিলগিরি রাষ্ট্রপতিকে নিয়ে বললেন, এবার উপরাষ্ট্রপতির বিষয়ে এরকম অঙ্গভঙ্গি করা, কুৎসিত অঙ্গভঙ্গি। এরা রাষ্ট্রপতি প্রতি কিছু মানবে না, এরা ভাবছে পশ্চিমবাংলাটা আলাদা দেশ, এখানে আলাদা কারেন্সি হবে, আলাদা ব্যবস্থা হবে, আলাদা অর্গানাইজেশন হবে, বাবুরা এই সমস্ত করে বেড়াবে। তাহলে আপনার কি মনে হয় যে তৃণমূলের মধ্যে থেকে যে শালীনতা, সভ্যতা, শালীনতা আবার কি, খায় না মাথায় দেয় তৃণমূল কংগ্রেসে শালীনতা। দেখছেন এই ভাষায় কথা বলছে, কেউ ক্ষমা চাইছে না, শালীনতা। লজ্জায় মাথা কাটা যাচ্ছে, ছিচি কাণ্ড। এরপর তো তৃণমূল কংগ্রেস বলছে শুনলেই দেখবেন উপরে টিভিতে লাগিয়ে দেবে, বলবে তৃণমূল কংগ্রেস বলছে, বাচ্চাদের দেখা বারণ। অমিত মালব্য তার এক্স হ্যান্ডেলে একটা বিষয় শেয়ার করেছেন, যেটা হলো যে আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কোনো একটা জনসভাতে, কোনো একটা জমায়েতে তিনি বলছেন যে বাংলার অর্ধেক লোক উর্দু ভাষায় কথা বলছে। সে ববিদার হচ্ছে ইন্টারেস্ট। এর আগে বলেছিল মিনি পাকিস্তান, তারপর বলছে পুরো পাকিস্তান। তার উদ্দেশ্য নিয়ে সে কাজ করছে। কিন্তু এটা কি বাংলার লোকের জন্য একটা থ্রেট নয়? থ্রেট, বাংলার অর্ধেক জায়গা দখল হয়ে যাচ্ছে, সেখানে কারা এসে থাকছে কে ভগবান জানে। আপনি জানেন তৃণমূল ভবনের পিছনে গুলশন কলোনিতে 15 জনকে গ্রেপ্তার করলো ইউপির এসটিএফ এসে। এখানে মেশিন পাকড়া হয়েছে যেখানে জালি ভোটার আইডি কার্ড তৈরি হয়। তৃণমূলের নেতা বলছে যারা বাংলাদেশি এসছে তাদের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দাও। থ্রেট আবার কি, পাক অধিকৃত কাশ্মীরের মতো অবস্থা। যে কোনো দিন এখানে অদ্ভুত্থান হবে, বলবে আমরা স্বাধীন দেশ, ড্যাং ডাঙ্গা ড্যাং ড্যাং, কবিতার লাইন। কিন্তু এই বিষয়টা নিয়ে দেবাংশু বলছেন যে সে এখনো টিকে আছে, তার তো মাটির তলায় চলে যাওয়া উচিত। সে প্রথম বলেছিল আমি শুয়ে থাকবো, লোক ঢুকলে আমাকে মারিয়ে যেতে হবে, তারপর লোক তাকে পাপস নামে ডাকা শুরু করলো, এখনো টিকে আছে। আচ্ছা বলুন। হ্যাঁ, তো তিনি বলছেন যে সে ভালো ছেলে, ব্যক্তিগতভাবে আমি তাকে খুব ভালোবাসি। সে একমাত্র দাপুটে তৃণমূল নেতা যে চোখে চোখ রেখে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রশাসনিক দক্ষতা নেই। দেবাংশু টুইট করে বলেছে যে প্রশাসনিক স্তরে সাধারণ সম্পাদককে আনা উচিত। তার মানে মমতা ব্যর্থ। পরে আমরা দেখলাম যে একের পর এক প্রকল্প হচ্ছে, ডায়মন্ড হারবার মডেল। কেন? সরকার ব্যর্থ। অ্যাকচুয়ালি মমতা হাঁটাও অভিযানের অন্যতম নেতা, এখন টুইটার নেতা, সে টুইটারের দায়িত্বে আছে। কি বলেছে? তো তিনি বলছেন যে ফিরহাদ হাকিম নাকি উর্দু শায়েরির কথা বলেছেন, যে শায়েরি নাকি একসময় অটল বিহারী বাজপেয়ীও অনেক সময়। হিয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন আ পলিটিশিয়ান এন্ড আ ইউটিউবার। আর ইউটিউবার কখনো পলিটিশিয়ান হতে পারে? ওরা জুনিয়র পলিটিশিয়ান, আমার থেকে বয়সে কম, আমার মনে হয় ওকে অনেক লোক দেখে, একটু ম্যাচিওর অ্যাক্ট করা উচিত। ভালো ছেলে, জেনে বলবে। এখন ববি হাকিমের মুখপাত্র যদি হয়ে রিপ্রেজেন্টেড হয় দেবাংশু, তা যা হওয়ার তাই হবে। ববি হাকিমকে মুখপাত্র হিসেবে অ্যাপিয়ার করেছে। সিআইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনে আগেই চিঠি দিয়েছিলেন আইনজীবী প্রতাপচন্দ্র দে, যিনি বিচারপতি অমৃতা সিনহার স্বামী। এরপরে তিনি আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় আইনমন্ত্রীদের প্রত্যেকের কাছে এই মর্মে চিঠি দিয়েছেন। আজকে তার কাছে এতটা ক্ষমতা আছে যে তিনি এত দূর অবধি যেতে পারছেন, কিন্তু সাধারণ মানুষও অনেকেও কিন্তু এই মানে এই দলের বিরুদ্ধে গেলে এইভাবে হেনস্থার শিকার হচ্ছে। তাদের কি কি হবে? আমি একজন বিজেপি নেতাকে চিনতাম বেহালায়। তার অপরাধ ছিল তিনি তার বাড়িতে বিজেপির একটা মিটিং করতে দিয়েছিলেন। তার 1 মাসের মধ্যে তিনি গ্রেপ্তার হন। তিনি জেলের বাইরে বেরোতে পারেননি, জেলেই তার মৃত্যু হয়ে গেছে। এটা বাংলার পরিস্থিতি। এখানে বিচারকরা ছাড় পান না। অমৃতা সেনের বাড়ির সামনে তাণ্ডব হয়নি, পোস্টার পড়েনি, মামলা দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, তার বাড়ির লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমার মনে হয় যে সমস্ত সাংবিধানিক পোস্ট হোল্ডাররা এখানে এফেক্টেড হচ্ছে। গভর্নমেন্টের খুব সিরিয়াসলি, সিনসিয়ারলি দেখা উচিত এবং বিষয়টিকে অ্যাড্রেস করা উচিত। কোটি কোটি গভর্নমেন্ট, নট ইন দ্য সেন্স স্টেট গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইন দ্য সেন্স সেন্ট্রাল গভর্নমেন্ট। কারণ কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো আচরণ করছেন এখানকার প্রশাসন। যে কোনো দিন তারা মনে করছেন এটাকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেওয়া উচিত। তো আমরা ভয়ঙ্কর দিকে এগিয়ে চলেছি। এমনিতে রেশন দুর্নীতিকাণ্ডে যে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে সেটা তো আমরা এমনিতেই জানি। এবার এই দুর্নীতির মধ্যে নাম জড়ালো অরণ্য ভবনের। তো জ্যোতিপ্রিয় মল্লিক এখনো মন্ত্রী হিসাবে এরপরে কি করে রয়েছেন? আপনার জঙ্গলে যদি কোনো কাজ থাকে, সাধারণত সমাজবদ্ধ জীব, তাদের জঙ্গলে কাজ থাকে না। বিশেষ প্রকৃতির লোকেরা বনে সুন্দর, আর বিশেষ চরিত্রের পলিটিশিয়ানরা জেলে সুন্দর।
এখন বিষয় হচ্ছে আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আপনাকে জেলে যেতে হবে। আমাকে একজন এসে জিজ্ঞেস করলো যে আমি বনমন্ত্রীর সাথে কাজ আছে, আমি দেখা করতে কি জেলে যাব, মানে এসএসকেএমে, সেটাও কাস্টাডি। আমি বললাম দুটো রাস্তা, তৃণমূলকে গিয়ে চোর বলে দে, ডাকাত বলে দে, সন্ধ্যাবেলা তোর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হবে, সেই মামলায় তুই জেলে চলে যাবি, গিয়ে বলবি আমারও বুকে ব্যথা হচ্ছে, আমাকে এসএসকেএমে নিয়ে চলো। নিয়ে যাবে না, 2 টাকা ঘুষ দিবি, দিলে ঠিক এসএসকেএমে নিয়ে চলে যাবে। গিয়ে ওখানে জেলমন্ত্রীর সাথে দেখা করবি, কাজ করিয়ে নিবি, পরের দিন এমনি তোর কোনো মিথ্যা মামলা হাইকোর্টে বিয়েল হয়ে যাবে, বেরিয়ে চলে আসবি। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বিরোধী ইন্ডি জোটের তাহলে শেষ অবধি মুখ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, ইন্ডি জোটের সর্বনাশ হয়ে গেছে। ইন্ডি বলে আর কিছু নেই, ইন্ডি জোট শেষ, ফিনিশড। এখানে তো কে সম্রাট হবে, কে প্রধানমন্ত্রী হবে ঠিক করে উঠতে পারছে না। হ্যাঁ, মানে আমাদের মুখ্যমন্ত্রী মল্লিকার্জুন খাড়গের নাম রেকমেন্ড মুখ্যমন্ত্রীকে তো করা উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী প্রজেক্ট করা উচিত ছিল। তাহলে যে জ্বালা বাংলার লোকেরা সহ্য করছে, দেশের লোকেরা আরো ভালো করে সহ্য করতো, আমাদের কই দিল্লি ছুটে যেতে হতো না। এই যে বিরোধী দলনেতা দিল্লি চলে যাচ্ছে, কান্নাকাটি করে বলছেন অসুবিধা কি হচ্ছে। এই যে আমাদের সুকান্ত বাবু দিল্লি যাচ্ছেন, গিয়ে বলছেন অসুবিধা কি হচ্ছে। বা আমাদের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে বলতে হচ্ছে। লাস্ট নির্বাচনে যেমন এনারা প্রচার করলেন, মধ্যপ্রদেশ যেখানে যেখানে আমরা জিতলাম, ছত্তিশগড় ঘুরে ঘুরে বললেন, সারা ভারতের লোককে গিয়ে বলতে হচ্ছে আমরা কি কষ্টে আছি। শুধু প্রজেক্টটা করে দিন, নির্বাচনে হারবে তো কনফার্ম, কিন্তু ওনাকে প্রধানমন্ত্রী প্রজেক্টটা করে দিন, লোক বুঝে যাবে কি জ্বালা, কি জ্বালায় আমরা রয়েছি, কেস আমরাই খাচ্ছি খালি। একটু দেশের লোক খেয়ে বুঝুক, ক্যান্ডিডেট করে বুঝুক, তারপরে জিতবে না তো গ্যারেন্টি। মল্লিকার্জুন খাড়গের নাম করেছে, সেদিনই বোঝা গেছে কি হতে চলেছে। যে সব থেকে বৃহত্তর জোটের মাথা, সে নিজের নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার উপযুক্ত মনে করে না। তার মানে কি? তার মানে বকবাদ দিয়ে বসে আছে, লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। নরেন্দ্র মোদীর সামনে আসতে লোক ভয় পাচ্ছে। কিন্তু আমার অনুরোধ, একবার সবাই মিলে ইন্ডি জোট থেকে একটু বলুন যে ওনাকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করা হোক, হারবেন কনফার্ম, কিন্তু হোক। যে জ্বালা বাংলার লোকেরা আমরা সহ্য করছি, একটু ভারতের লোকেরা দয়া করে কটা দিন একটু চেকে দেখুন বাংলায় আমরা কি অবস্থায় আছি, দিলে বুঝবেন। নির্বাচন তো অনেক পরের ব্যাপার। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।